দেখো, আজকে আমরা অন্তর্কলজের ব্যাখ্যা চ্যাপ্টারটা সম্পর্কে একটু জানব। অন্তর্কলজের ব্যাখ্যা। আমি আগে তোমাদেরকে অঙ্ক পাঠিয়েছি, তোমরা বোঝার সময় অবশ্যই খাতাটা কাছে রাখবা। তো অন্তর্কলজের ব্যাখ্যা চ্যাপ্টারটা কী জিনিস সেটুকু আমি একটু বলবো। অন্তর্কলজ বা অবকলন বলে একটা জিনিস কিন্তু আমরা আগেই শিখে নিয়েছি, তাই তো? তো অন্তর্কলজ বা অবকলন জিনিসটা কি আমরা ক্লাস 11-এ শিখেছিলাম। অন্তর্কলন বা অবকলন হচ্ছে যে দুটো চল, একটাকে বলি আমরা স্বাধীন চল আর একটাকে বলি আমরা অধীন চল। স্বাধীন চল বলতে কাকে বলে আর অধীন চল বলতে কি জিনিস সেটুক যদি আমি বলি তাহলে একবার দেখে নাও। আমরা y সমান এফ অফ এক্স সমান একটা ফাংশান x² + 2x + 1 নিলাম। ওকে, এবার তুমি যতক্ষণ এক্স এর মান বসাবে না ততক্ষণ কিন্তু ওয়াই এর মানটা পাবে না। তাহলে তুমি যদি এক্স এর মান বসাও তবে তুমি ওয়াই এর মানটা পাবে। তার মানে ধরে নাও এক্স ইজিক্যাল টু আমি 1 বসালাম, তাহলে এটা দেখতে এরকম হবে ওয়াই সমান এফ অফ 1, এটা ইজিক্যাল টু 1² + 2 × 1 + 1। এটা ক্যালকুলেশন করলে 1 + 2 + 1 মানে কত হচ্ছে 4। তাহলে দেখো, যতক্ষণ আমি এক্স এর মান বসালাম না ততক্ষণ কিন্তু ওয়াই এর মান পাচ্ছিলাম না। যেই আমি এক্স এর মান 1 বসিয়ে দিয়েছি তখনই ওয়াই এর মানটা পেয়েছি। তাহলে ওয়াই এর মানটা ডিপেন্ড করছে কার উপর? এক্স এর উপর। তার জন্য এক্সকে বলা হয় স্বাধীন চল আর ওয়াইটাকে বলা হয় অধীন চল। ওকে, তো আমাদের অন্তর্কলন বা অবকলনটা হচ্ছে অধীন চল আর স্বাধীন চলে বৃদ্ধি দুটির অনুপাতের সীমাস্ত মান। ক্লাস 11-এ শেখানো হয়েছিল। তাহলে ডেরিভেটিভ বা অন্তর্কলজ তাহলে আমরা কি বলেছিলাম? অধীন আর স্বাধীন চলে বৃদ্ধি দুটির অনুপাতের সীমাস্ত মান। তাহলে অধীন চল বলতে আমরা বলছি ডেল্টা ওয়াই আর স্বাধীন চল বলতে আমরা বলছি এক্স। তাহলে অধীন চল বলতে হচ্ছে ওয়াই আর স্বাধীন চল বলতে এক্স। এইবার এই যে এক্স আছে, এক্স এর বৃদ্ধি সম্পর্কে আমরা শিখেছিলাম যে এক্স এর বৃদ্ধিটাকে বলা হয়েছিল কি বলতো? ডেল্টা এক্স। ওয়াই এর বৃদ্ধিটাকে কি বলেছিলাম বলতো? ডেল্টা ওয়াই। এরকম আকারে আমরা সব প্রকাশ করেছিলাম। তাহলে এক্স এর বৃদ্ধিটাকে বলেছি ডেল্টা এক্স আর ওয়াই এর বৃদ্ধিটাকে বলেছি আমরা ডেল্টা ওয়াই। এবার এক্স এর যদি অন্তিম মান বলা হতো তখন আমরা লিখতাম এক্স প্লাস ডেল্টা এক্স, যেটা লিখতাম এক্স প্লাস ডেল্টা এক্স। একই রকমভাবে ওয়াইয়ের ক্ষেত্রেও যদি করতাম তখন এটাকে লিখতাম ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। এটা হচ্ছে ওয়াইয়ের অন্তিম মান আর এটা হচ্ছে এক্স এর অন্তিম মান। এইবার যখন আমরা ডেল্টা ওয়াইটা বের করতে যেতাম তখন কিভাবে করতাম? যে ডেল্টা ওয়াই সমান ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ওয়াই লিখতাম। দেখো ওয়াই ওয়াই কেটে গেলে ডেল্টা ওয়াই পড়ে থাকছে, তাহলে ডেল্টা ওয়াইকে এইভাবে লিখতে পারি। পরের লাইন, এই যে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এটাকে যদি আমরা ফাংশান দিয়ে লিখতে যেতাম তাহলে আমাদের ফাংশানটা কি ছিল? যে ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স ছিল। যখন ফাংশান দিয়ে এটাকে লিখবো তখন এটাকে লিখতাম এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস ওয়াইটাকে লিখতাম কি বলতো? এফ অফ এক্স। এই যে ডেল্টা ওয়াই সমান আমরা কিন্তু এই জিনিসটা পেয়েছিলাম। এই ডেল্টা ওয়াইটাকে বলা হয় অপেক্ষকে বৃদ্ধি। ডেল্টা ওয়াইটাকে বলছি আমরা অপেক্ষকে বৃদ্ধি। তাহলে এখানটায় যদি আমাদের অন্তর্কলজ করতে হয় তখন আমরা কি করতাম? অধীন আর স্বাধীন চলে বৃদ্ধি দুটির অনুপাতের সীমাস্ত মানটাই হচ্ছে আমাদের অন্তর্কলজ। তার মানে অধীন চল বলতে ডেল্টা ওয়াই, স্বাধীন চল বলতে কত বলতে হতো? ডেল্টা এক্স। তাহলে অধীন আর স্বাধীন চলে বৃদ্ধি দুটির অনুপাতের সীমাস্ত মানটা আমাদের বের করাটাই হচ্ছে ডেরিভেটিভ। তাহলে ডেল্টা ওয়াই সমান আমি কি শিখলাম? এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স আর নিচে হচ্ছে আমাদের ডেল্টা এক্স। এইটা ছিল আমাদের কি বলতো? অন্তর্কলজ করার নিয়ম। এইবার যখন এর সীমাস্ত মানটা আমরা ধরে নিতাম কি? লিমিটিং ভ্যালু। লিমিটিং ভ্যালু বলতে এটাকে তখন আমরা এরকম করে লিখতাম যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এখানে কি লিখতাম বলো তো? লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু কত? 0। তখন এদিকেও হয়ে যেত লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0। তখন এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স বাই নিচে লিখতাম ডেল্টা এক্স। এই ডেল্টা এক্সকে আমরা কিন্তু প্রকাশ করতাম এইচ দ্বারা, তাই না? তাহলে এই যে পোর্শনটা আছে অধীন আর স্বাধীন চলে বৃদ্ধি দুটির অনুপাতের সীমাস্ত মান যেটা মূল্যায়ন করা হচ্ছে এটাই হচ্ছে আমাদের অন্তর্কলন বা অবকলন। এটাকে আমরা এইভাবেও প্রকাশ করি যে ডি ওয়াই বাই ডি এক্স
সমান এটা এরকম করতাম, লিমিট এইচ টেন্ডস টু জিরো, কারণ ডেল্টা এক্স ইজ ইকাল টু এইচ টেন্ডস টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই নিচে হচ্ছে এইচ। এই জিনিসটা আমরা ক্লাস 11-এ শিখিয়েছিলাম। এইটাকে বলা হয় অন্তর্কলন বা অবকলন বা অন্তর্কলজ। তাহলে এটা যেটা করে সেটা কার সাপেক্ষে করেছি বলো তো? এক্সের সাপেক্ষে। তাহলে এই যেটা পাচ্ছি এটাকে বলছি আমরা অন্তর্কলজ, কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। তাহলে এই যে ডিওয়াই বাই ডিএক্স যেটা আমরা পাচ্ছি এটাকে বলি এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হার। এটাকে বলা হয় এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হার। তো এখানটাতে আমরা এই পরিবর্তনের হার অনেকেরই শিখবো, ওয়াইয়ের শিখবো, টি এর শিখবো, আর এর শিখবো, আমরা নানা রকম জিনিসের শিখবো। যদি এখানটাতে আমি ডিভি বাই ডিটি লিখতাম তাহলে এটাকে বলতাম টি এর সাপেক্ষে ভি এর পরিবর্তনের হার। এই ডিভি বাই ডিটি মানে আমরা কি জানি বলো তো? ত্বরণ। এসবগুলো তোমাদের ফিজিক্সে ছিল, এগুলো একটু তোমাদেরকে জানতে হবে। তাহলে এখানটাতে আমার মূল বিষয়টা কি? যে অন্তর্কলজ বা অবকলন যে জিনিসটা সেটুকু আমরা শিখেছি, কিন্তু এখানটা থেকে কি কি জিনিস আমাদের লাগবে সেটুকু আমাদেরকে একটু জানতে হবে। তাহলে দেখো অন্তর্কলজের সংখ্যাটা একটু দেখে নাও, যে dy বাই dx সমান লিমিট এইচ টেন্ডস টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই নিচে এইচ। এখানটা থেকে তোমাকে যে জিনিসগুলো লাগবে সেটুকু একটু দেখো। প্রথম হচ্ছে আমাদের অপেক্ষকে বৃদ্ধি বলে যে জিনিসটা, সেইটুকু 1 নম্বর ওইটা লাগবে, অপেক্ষকে বৃদ্ধি। ওকে, তাহলে অপেক্ষকে বৃদ্ধি এই জিনিসটা তোমাদেরকে কাজে লাগাতে হবে, মানে অনেক অঙ্কে আছে। তো অপেক্ষকে বৃদ্ধি বলতে সেটাকে আমরা প্রকাশ করলাম কি দ্বারা? ডেল্টা ওয়াই দ্বারা। এটা সমান আমরা কি শিখলাম? এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স। এই 1 নম্বর ফর্মুলাটা ভালো করে মুখস্থ করবা, ঠিক আছে? এটা আমাদের কাজে লাগবে। তাহলে অনেক সময় দেখবা অপেক্ষকে বৃদ্ধি বের করতে বলবে, তখন তোমরা কি করবা? এটাকে কাজে লাগাবা। ওকে, আরও এখানটাতে জিনিস আছে, সেই জিনিসগুলো আমি একে একে বানাচ্ছি, ওইগুলো তোমরা একটু দেখো। ওকে, কি অনেক সময় দেখবে তোমাকে, তাহলে এই জিনিসটার সমান আমরা আরও একটা জিনিস শিখেছিলাম যে ডি ওয়াই বাই ডিএক্স, এটা সমানই তো আমরা লিখতে পারি এফ ড্যাশ এক্স। দেখো ডি ওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে আমাদের কি বলতো? এফ ড্যাশ এক্স। এখানটা থেকে যদি শুধু ডি ওয়াই বের করতে বলে তখন এটা হবে এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে? বা এটাকে এরকমও লিখতে পারো, ডি ওয়াই সমান এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স। মানে অনেক সময় দেখবা অবকল বের করতে বলবে, ঠিক আছে? অবকল যখন বের করতে বলবে তখন তোমাকে কিন্তু এইভাবে অঙ্ক করতে হবে। যেমন অনেক সময় দেখবা ওয়াই সমান একটা মান বলে বলবে যে অপেক্ষকে বৃদ্ধি নির্ণয় করো আর অবকল নির্ণয় করো। যখন অবকলটা নির্ণয় করতে হবে তখন তোমাকে এটাকে করতে হবে। তাহলে আমি এটা একটু অঙ্ক দিয়ে একটাকে বুঝাবো, তোমরা একটু অঙ্কটা দেখো যে অঙ্কটা কীরকম টাইপের থাকবে। ধরে নাও অঙ্কটা বলেছে ওয়াই ইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3, এই একটা অঙ্ক দিয়েছে। দিয়েছে যে এক্স এর মান 2 থেকে 2.02 এ পরিবর্তিত হয়। তার মানে এক্স ইজ ইকাল টু হচ্ছে 2 আর পরিবর্তিত হয়েছে তোমার 2.02, ঠিক আছে? প্রথম অবস্থায় ছিল 2, তারপরে হয়েছে 2.02। বলেছে অপেক্ষকে বৃদ্ধি আর অবকল নির্ণয় করো। তাহলে অপেক্ষকে বৃদ্ধি ফর্মুলাটা আমরা শিখেছি, ডেল্টা ওয়াই সমান এই ফর্মুলাটা এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স। তাহলে এখানটা থেকে তোমাকে ডেল্টা এক্স এর মানটা বের করতে হবে প্রথম। তো ডেল্টা এক্সটা কীভাবে বের করবা? ডেল্টা এক্স ইজ ইকাল টু অন্তিম মান মাইনাস প্রাথমিক মান, মানে 2.02 মাইনাস 2, এটা মানে হবে 0.02। এটা হচ্ছে আমাদের ডেল্টা এক্স এর মান। ওকে, তাহলে এখানটা তো অঙ্কটা ওয়াই ইজ ইকাল টু এটা বলে দিয়েছে, আর কি বলে দিয়েছে যে এক্স এর মানটা প্রথমে 2 থেকে পরিবর্তিত হয়ে এত হয়েছে। তার মানে ডেল্টা এক্সটা বের করতে গেলে তোমাকে এইভাবে করতে হবে, অন্তিম মান মাইনাস প্রাথমিক মান, মানে এইটা হলো। ওকে, এখানটা থেকে বলেছে অপেক্ষকে বৃদ্ধি নির্ণয় করো আর অবকলটা নির্ণয় করো। তাহলে অবকল নির্ণয় করতে গেলে প্রথমে তোমাকে এই ডি ওয়াই সমান এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্সের কথা ভাবতে হবে। তার মানে এখানটাতে ডি ওয়াই করতে হবে। আর এটাকে তুমি প্রথম কাজ হচ্ছে ধরে নিবে যে ওয়াই সমানই হচ্ছে তোমার এফ অফ এক্স, এটা সমানই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস কত বলো তো 3। এটাকে ডেরিভেটিভ করবে, ডি ওয়াই সমানে তুমি লিখবে এফ ড্যাশ এক্স, এটা সমানে লিখবে 2x মাইনাস কত বলো তো 2।
ওকে, তাহলে প্রথম কাজ হচ্ছে এটাকে ধরে নিলাম ওয়াই, তারপরে ওটাকে আমরা এফ অফ এক্স ধরলাম, ওটাকে আমরা কি করলাম, ডেরিভেটিভ করলাম। ওকে, যেহেতু আমাদের দুটো জিনিস কাজে লাগবে। এইবার এখানটা থেকে আমরা যদি বের করি তাহলে কীরকম হবে দেখো। তাহলে এটা এফ ড্যাশ এক্সের পোর্শন আমরা পেয়ে গেছি, এটা অবকল আকারে লিখছি। যদি এটা না লিখো কোনো অসুবিধা নেই, তোমরা শুধু এইটাকে ধরে কাজ করবা, এফ ড্যাশ এক্সকে ধরে। এবার অপেক্ষকে বৃদ্ধি, তার মানে অপেক্ষকে বৃদ্ধি বলতে ডেল্টা ওয়াই। ডেল্টা ওয়াই সমানে তুমি ফর্মুলা লিখবা এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস কত বলো তো, এফ অফ এক্স। ওকে, সমান দাও এফ অফ এক্সের মান তুমি জানো, এই দেখো 2, এক্সের মান কত জানি আমরা 2, প্লাস ডেল্টা এক্স বলতে আমরা জানি 0.02 মাইনাস এফ অফ এক্স বলতে এফ অফ 2। এটা মানে তুমি বুঝতে পারছো এফ অফ 2.02 হবে মাইনাস এফ অফ 2 হবে। ওকে, এটা সমান বলতে বুঝতে পারছো এই যে ওয়াই ইজিক্যাল টু যে পোর্শনটা বলে দিয়েছে ওইটাকে আমরা কি ধরে নিয়েছি, এফ অফ এক্স। তাহলে তোমাকে কী কী বের করতে হবে, একবার 2.02 বসাতে হবে, তাহলে এক্সের জায়গায় তোমাকে বসাতে হবে 2.02। তাহলে এখানটায় যদি আমরা মান বসা 2.02 লিখে তার বাইরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2.02 তারপরে প্লাস 3, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে ঘিরো, মাইনাস আর একটা বলেছে দেখো এফ অফ 2, তার মানে ওখানটাতে আবার 2 বসাতে হবে, 2 এর স্কোয়ার মাইনাস আসে 2 ইন্টু 2 প্লাস 3। ওকে, তাহলে এফ অফ 2.02 বসালাম একবার, আর একবার এফ অফ 2 বসালাম। এটা তোমরা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে দেখবা 0.0404, ক্যালকুলেশন করলে এটা পাওয়া যাবে। এইটা হচ্ছে আমাদের অপেক্ষকের বৃদ্ধি। তাহলে কিভাবে করলাম দেখো, এইটা অনেক সময় নেগেটিভও হতে পারে, কারণ অন্তিম যে মানটা আছে এই মানটা ছোট হলে তখন এইটা থেকে এইটা বাদ দিবে, তখন মাইনাস আসবে, তাহলে এটা মাইনাসও হতে পারে। ওকে, তার মানে ডেল্টা এক্সটা মাইনাস হতে পারে, কারণ কি বলাই হয়েছিল যে বৃদ্ধিটা ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের অপেক্ষকে বৃদ্ধি বের করা ফর্মুলা। এইবার আমাদেরকে অবকল বের করতে বলেছে, তাহলে অবকলটা বলতে হচ্ছে ডি ওয়াই সমান এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স। তাহলে ওই ফর্মুলাটা লিখি, অবকল সমান ডি ওয়াই সমান এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স সমান দাও এফ ড্যাশ এক্স বলতে তুমি জানো 2, আর ডেল্টা এক্স বলতে তুমি বললে 0.02, মানে যে বৃদ্ধিটা আমরা বের করেছি আগে দেখো, ডেল্টা এক্স বলতেই বুঝতে পারছি 0.02, আর এখানটাতে এফ ড্যাশ এক্স আসে, এক্স বলতে 2 ছিল তাই 2 লিখলাম, সমান দাও। এইবার দেখো এফ ড্যাশ এক্স তুমি বের করেছো, তার মানে এখানটাতে এক্সের জায়গায় কত বসাতে হবে 2, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 মাইনাস 2 ব্র্যাকেট দিয়ে ঘিরো, আর এটা 0.02, এটা মানে 4 মাইনাস 2, তার মানে 2 হবে, 2 ইন্টু 0.02, এটা ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবে 0.04। এইটা হচ্ছে আমাদের অবকল বের করার ফর্মুলা। তাহলে অবকল বের করতে বললে এইভাবে করব, আর যদি অপেক্ষকে বৃদ্ধি বলে তাহলে এইভাবে আমরা নির্ণয় করব। ওকে, এইবার এখানটা থেকে অনেকগুলো ফর্মুলা আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। তো সেটা কি তোমাদের আমি বুঝাচ্ছি, একটু দেখে নাও কি কি জিনিস আছে। আমরা যে সংজ্ঞাটা শিখেছি ওইটাকে কাজে লাগাবো আর কি, যে এফ ড্যাশ এক্স সমান আমরা শিখলাম কি বলতো, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স বাই নিচে হচ্ছে ডেল্টা এক্স। ওকে, কোনো লিমিট আমি দিচ্ছি না, জাস্ট এইটা দিয়ে বুঝাচ্ছি। পরের লাইন তুমি এটাকে কোনাকুনি গুণ করো, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স বসাও, সমান দেবে বা এটাকে এইদিকে নিয়ে আসলাম মাইনাস এফ অফ এক্স করো, আর একটা লাইন করালাম এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স করো। তাহলে কি করলাম, এটা কোনাকুনি গুণ করলাম, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স সমান এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স। পরের লাইন এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্সটা লিখো, দিয়ে সমান দাও, এটা মাইনাস ওইদিকে গেলে কী হবে বলো তো, প্লাস, তাহলে এটা এফ অফ এক্স হবে প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স হবে। এই যে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স আছে দেখেছো, এইটা সমানে আমরা পাবো এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স। এই ফর্মটাকে একটু মাথা, তাহলে এখানটাতে আমি দেখো নতুন একটা জিনিস তৈরি করলাম, কীরকম, তো এটা মাথায় রাখবা তোমরা, এফ ড্যাশ এক্স সমান আমাদের সেই ডেরিভেটিভটা আর কি, এফ ড্যাশ এক্স সমান এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স বাই নিচে ডেল্টা এক্স।
তাহলে এখানটা থেকে যদি আমরা কোনাকুনি গুণ করি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স ওয়ান এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স। পরের লাইন এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স রাখো, সমান দাও, যেটাকে লিখো এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স, এটাকে ওইদিকে পাঠিয়ে দিলাম। এই ফর্মটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, এইটা দিয়ে অঙ্ক থাকে। এটা কীরকম টাইপের অঙ্ক থাকবে, তোমাকে সাপোজ বলে দেবে যে রুট ওভার 26 এরকম থাকতে পারে, বা রুট ওভার 0.24 দিয়ে বলবে অবকল পদ্ধতি প্রয়োগ করে নিচের প্রত্যেকটির আসন্ন মান নির্ণয় করো। তাহলে কি পদ্ধতি? অবকল পদ্ধতি প্রয়োগ করে। তখন তোমাকে এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে যে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স সমান এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এই ফর্মুলা দিয়ে আমাকে কি করতে হবে, অঙ্কটা করতে হবে। এইবার এখানটায় ডেল্টা এক্স বলতেই তুমি বুঝতে পারছো বৃদ্ধির যে ব্যাপারটা আর কি। তো এটাকে আমরা কিভাবে করব, দেখো রুট ওভার 26 চেয়েছে, তাহলে আমরা কিন্তু 26-এর বর্গমূল জানি না, কিন্তু 25-এর বর্গমূল জানি। তো তোমরা কি করবা, এর কাছাকাছি একটা মান নিবা যার বর্গমূল হয়। তো প্রথম কাজ হচ্ছে এটাকে ধরে নেবা তোমরা যে ওয়াই সমান এফ অফ এক্স, এটা সমান রুট ওভার এক্স ধরবা। এটা সমান কি ধরে নেবা বলো তো, রুট ওভার এক্স, এটাকে তোমরা রুট ওভার এক্স ধরে নেবা। যেহেতু এখানটাতে দেখতে পাচ্ছ রুট এক্স এটার মানে রুট ওভার 26 আছে বলে তুমি এটাকে রুট ধরবা। ওকে, এবার তুমি এটাকে ডেরিভেটিভ করবা। ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এক্স লিখবা সমান এটা কত হবে বলো তো, রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এক্স। প্রথম কাজ এটুক করে নেবা। সাইডে মানের ব্যাপার আছে, তাহলে এক্স ইজিক্যাল টু তুমি ধরে নাও 25, কারণ 26 কাছাকাছি বর্গমূল করা যায় 25, তাই এক্স 25। তাহলে ডেল্টা এক্স ইজিক্যাল টু কত হবে বলো তো 1। তাহলে ডেল্টা এক্স ইজিক্যাল টু 1 আর এক্স ইজিক্যাল টু কত হলো 25। এইবার আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা লিখো। এখানটায় দেখো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স লিখো সমান এফ অফ এক্স লিখো প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স লিখো। ওকে, এবার এফ অফ এক্সের মান তুমি জানো 25, ডেল্টা এক্স বলতে 1 সমান এফ অফ এক্সের জায়গায় 25 প্লাস এফ ড্যাশ এক্স, এক্স বলতে ওখানটাতে কত বসাবে 25, আর ডেল্টা এক্স বলতে তুমি জানো কত 1। ওকে, এটা মানে বুঝতে পারছো এফ অফ 26 হবে, আর এটা সমান এফ অফ 25। এফ অফ 25 মানে কি, এক্সের জায়গায় 25 বসাতে হবে। এই দেখো এফ অফ এক্স আসে মানে রুট এক্স, তার মানে এফ অফ 25 মানে রুট ওভার 25 প্লাস এফ ড্যাশ 25 আছে, দেখো এফ ড্যাশ 25 মানে এফ ড্যাশ এক্স মানে এই এক্সের জায়গায় 25, তাহলে 1/2 রুট ওভার 25। ওকে, ইন্টু 1 25। এবার এফ অফ 26, এফ অফ 26 বলতে দেখো এখানটায় এক্সের জায়গায় 26 বসাও, তার মানে রুট ওভার 26 হচ্ছে। দেখো এক্সের জায়গায় রুট ওভার 26, রুট ওভার 25 বর্গমূল করলে 5 প্লাস 1 এটা 2 ইন্টু দেখো 5 হবে। আরে তো 1 লেখার দরকার নেই, এটা মানে 5 প্লাস 1/10, তাই না? এটা মানে হবে তোমার 51/10, এটা মানে হচ্ছে তোমার 5.1। তাহলে এই দেখো রুট ওভার 26-এর যদি বর্গমূল নির্ণয় করতে বলে অবকল পদ্ধতিতে, তাহলে তোমাকে কীভাবে করতে হবে সেটুকু আমি শিখিয়ে দিয়েছি। তাহলে আমাদের এই অঙ্কগুলো সব করে দিয়ে আসে, তোমরা এই ফর্ম দিয়ে সব অঙ্কগুলো করবা। তাহলে রুট ওভার 26 হতে পারে, তারপরে ধরো 0.24 হতে পারে, ওটাকে 0.25 ধরে নেবা, দিয়ে তারপরে ক্যালকুলেশন করবা। ওকে, এগুলোকে এইভাবে করবা। আমি আরেকটা অঙ্ক শেখাবো, সেটা খুবই ইম্পর্টেন্ট। tan 44 ডিগ্রি বা সাইন 62 এগুলো একটু জানতে পারো। তো আমরা tan 44 ডিগ্রি একটা অঙ্ক আছে, ওইটাকে আমি তোমাদেরকে শেখাবো, একটু দেখে নাও। tan 44টা খুব ইম্পর্টেন্ট, বা সাইন 62 তোমরা অবশ্যই করবা। তাহলে প্রথম কাজ হচ্ছে y সমান এফ অফ এক্স, এটা সমানে তুমি tan x ধরবা। এটা সমানে কত ধরে নেবা, tan x, কারণ আমাকে বের করতে বলেছে tan 44 ডিগ্রির মান। ওকে, তার জন্য তুমি এফ অফ এক্স ইজিক্যাল টু tan x ধরে নেবা। এবার আমরা যখন অবকল পদ্ধতিতে এর আসন্ন মান বের করতে গিয়েছিলাম তখন এফ ড্যাশ এক্স করতেই হবে। তাহলে এফ ড্যাশ এক্স ইজিক্যাল টু tan x এর ডেরিভেটিভ করলে sec স্কোয়ার এক্স, তাই sec স্কোয়ার এক্স লিখলাম। এবার এই সাইড আমরা ধরবো x সমান, আমরা 44 ডিগ্রি মান জানি না, 43-এরও জানি না, 45 জানি, তাই x ইজিক্যাল টু 45 ডিগ্রি, আর ডেল্টা এক্স ইজিক্যাল টু ধরে নেবা -1 ডিগ্রি। 45 থেকে 1 বাদ দিলে তবেই কত হয়, 44। ওকে, এবার আমাদের যে ফর্মুলা আছে সেটা লিখবা। এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স সমান কত শিখলাম, এফ অফ এক্স প্লাস
এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স, এটা ছিল আমাদের ফর্মুলাটা লিখলাম। ওকে, এইবার মান বসাবে, এফ অফ এক্সের জায়গায় মান বসাবে 45 ডিগ্রি, ডেল্টা এক্সের জায়গায় -1 ডিগ্রি সমান এফ অফ 45 ডিগ্রি প্লাস, তারপরে এফ ড্যাশ এক্সের জায়গায় 45 ডিগ্রি ইন্টু ডেল্টা এক্স বলতে -1 ডিগ্রি। ওকে, মান বসাও। এটা এফ অফ কত হবে বুঝতেই পারছো, 44 ডিগ্রি সমান এফ অফ 45 আছে, দেখো এফ অফ এক্স সমান আছে দেখেছো, তাহলে এক্সের জায়গায় কত বসাবা 45, তার মানে এখানটাতে তুমি পেয়ে যাবা tan 45 ডিগ্রি, দেখো 45 মানে tan 45 প্লাস এফ ড্যাশ 45, দেখো এক্সের জায়গায় 45 মানে সেক স্কোয়ার 45 ডিগ্রি। ওকে, ইন্টু 1 ডিগ্রির দেখো একটা মান ওরা বলে দিয়েছে, দেখো 0 পয়েন্ট ওইটা, তাহলে -0 পয়েন্ট, যেহেতু 01745 মাইনাসটা কেন দিয়েছি দেখো বুঝতেই পারছো, এখানে মাইনাস আছে বলে মাইনাসটা লাগিয়ে দিয়েছি। ওকে, পরের লাইন এফ অফ 44 আছে, তার মানে দেখো এফ অফ এক্স, এক্সের জায়গায় 44, তার মানে tan 44 সমান tan 45 1 প্লাস সেক 45 মানে হচ্ছে √2, তার মানে √2 লিখে তার বাইরে স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে এটা 2 আর এটা -0.01745 ব্যাকেট দেখে দাও, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবে 0.9, কত হয়ে যাবে দেখো 9651 ক্যালকুলেশন করবে, এটা পেয়ে যাবে, এটা হচ্ছে tan 44 ডিগ্রি মান। ওকে, অবকল পদ্ধতিতে নির্ণয় করতে বললে বা শূন্য মান নির্ণয় করো বললেই তোমরা এইভাবে করবে। ওকে, সাইন 62 ডিগ্রি যখন বলবে তখন এক্স ইজিক্যাল টু ধরবা 60 ডিগ্রি আর ডেল্টা এক্স ইজিক্যাল টু ধরবা 2 ডিগ্রি, বাকি একই নিয়ম। যদি কোনো অঙ্কে এরকম দেয় যে চতুর্থ মূল আসে ধরো 627, তাহলে এর কাছাকাছি বর্গমূল হচ্ছে 625, তাহলে এক্স ইজিক্যাল টু ধরবা 625 আর ডেল্টা এক্স ইজিক্যাল টু ধরবা 2, আর এটাকে যখন লিখবা তখন এফ অফ এক্স ইজিক্যাল টু ধরবা x⁴, যেহেতু চতুর্থ মূল আছে, বাকি যেভাবে করে দিয়েছি একদম ওইভাবেই করবা। ওকে, এই হচ্ছে এখানকার কাজ। এইবার এখানটাতে আর কি আছে দেখো, তুমি জানবে যে এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার সমান dy/dx। ওকে, এক্সের সাপেক্ষে টি এর পরিবর্তনের হার বলতে পারে, আর এর পরিবর্তনের হার বলতে পারে, যে এক্সের সাপেক্ষে টি এর পরিবর্তনের হার মানে dt/dx। তোমাকে বলতে পারে যে টি এর সাপেক্ষে এক্স এর পরিবর্তনের হার, তার মানে কি dx/dt, যার সাপেক্ষে বলবে এটা নিচে হবে, তো জানোই তুমি। আবার টি এর সাপেক্ষে আর এর পরিবর্তনের হার dr/dt মানে ব্যাসার্ধ পরিবর্তনের হার। একই রকমভাবে উষ্ণতা বলতে পারে, তারপর আয়তন বলতে পারে, টি এর সাপেক্ষে আয়তন মানে ভি এর পরিবর্তনের হার dv/dt। এগুলো এই dx/dt এটাকে আমরা কি বলি বলো তো, বেগ, আর dv/dt এগুলোকে বলি আমরা ত্বরণ। এগুলো আমরা আগেই শিখেছি, এগুলো একটু করবা হবে। আর আরেকটা জিনিস কি, তোমরা এগুলোকে যখন ধরবা, ব্যাসার্ধকে তোমরা ধরবা আর, রেডিয়াস আয়তনকে ভি ধরবা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস ধরবা, এবার ঘনকে বাহুর দৈর্ঘ্য যদি থাকে তাহলে ধরবা। আর এইগুলো করার জন্য আমাদের ক্লাস 10-এর যে ফর্মুলাগুলো আছে, চোঙ, আয়তঘন, তারপরে শঙ্কু, গোলক, এদের ফর্মুলাগুলো কিন্তু কাজে লাগাতে হবে। ওকে, এগুলো তোমরা অবশ্যই একটু করে দেখবা, কারণ ওই ফর্মুলা দিয়ে অনেক অঙ্ক থাকবে আর কি। তাই যে তোমাকে বললো চোঙের আয়তন কত, তখন তোমাকে চোঙের আয়তনটা কিন্তু জানতে হবে, না হলে হবে না। ওকে, এরকম টাইপের জিনিস আছে, একটু অঙ্ক করতে গেলে আমরা বুঝতে পারবো। আরও কিছু জিনিস আছে, পরম ত্রুটি বলে একটা জিনিস আছে, সেগুলো একটু শিখবো। ধরো এক্স চলের যদি পরম ত্রুটি বলে, তাহলে এক্স চলের ধরো ডেল্টা এক্স
যে পরিমাণ আছে এই পরিমাণ ত্রুটিটাকে বলা হয় পরম ত্রুটি। তাহলে এক্সে পরম ত্রুটি বললে ডেল্টা এক্সকে বোঝানো হবে, ওয়াই এর পরম ত্রুটি বললে ডেল্টা ওয়াই বোঝানো হবে, ব্যাসার্ধে পরম ত্রুটি বললে ডেল্টা আর বোঝানো হবে, বা এটাকে ডি আরও বলা হয়। এগুলোকে ডি এক্স, এটাকে ডি ওয়াই এর দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এগুলোকে বলা হয় পরম ত্রুটি, এগুলো আছে দেখবা। একই রকমভাবে যদি বলা হয় এর আপেক্ষিক ত্রুটি, তার মানে ধরো এক্সের আপেক্ষিক ত্রুটি বলেছে, তখন এটা হবে ডেল্টা এক্স বাই এক্স, এটাকে বলা হয় আপেক্ষিক ত্রুটি। যখনই বলবে একটা শতকরা ত্রুটি, তখন ডেল্টা এক্স বাই এক্স এই আপেক্ষিক ত্রুটিকে 100 দিয়ে কী করবা, গুণ করবা, বাইরে পার্সেন্টেজ দিবা, এইটা হচ্ছে আমাদের শতকরা ত্রুটি। তাহলে এখানটাতে আমরা তিনটে জিনিস শিখলাম। একটা হচ্ছে পরম ত্রুটি, বলতে ডেল্টা আর ডেল্টা এক্স এইগুলোই হচ্ছে পরম ত্রুটি, বা তারপরে তোমাদের আপেক্ষিক ত্রুটি বলতে ডেল্টা এক্স বাই এক্স, আয়তনের ক্ষেত্রে ডিভি বাই ভি, ব্যাসার্ধের ক্ষেত্রে ডি আর বাই আর, এইগুলোকে বলি আমরা ব্যাসার্ধের আপেক্ষিক ত্রুটি। তাহলে ব্যাসার্ধের আপেক্ষিক ত্রুটি বললে ডি আর বাই আর, আয়তনের আপেক্ষিক ত্রুটি বললে ডিভি বাই ভি, এইগুলো একটু মাথায় রাখবে হবে। আর যখন আপেক্ষিক শতকরা ত্রুটিতে বলবে, তখনই তাকে কি করবা, আপেক্ষিক ত্রুটিকে 100 দিয়ে গুণ করবা। ওকে, তাহলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। এইবার এই চ্যাপ্টারের আমি অঙ্কগুলো তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। তো অঙ্কগুলো কীরকম টাইপের ছিল, বহু বিকল্পধর্মী কিছু অঙ্ক আছে, তোমরা এগুলো দেখো। আমি অতি সংক্ষিপ্ত কিছু অঙ্ক একটু বলছি, শুনে নাও। অতি সংক্ষিপ্ত 1 নম্বর অঙ্ক, নিচের প্রত্যেকটা অপেক্ষকের অবকল নির্ণয় করো। অবকল বলতেই আমরা জানি যে অন্তর্কলনযোগ্য টার্ম থাকবে, সেটাই অবকল। তো সেটা কীরকম, ওয়াই ইজ ইকাল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x আছে। তাহলে এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে dy বাই dx লিখবো। তো ওইটা না লিখে এটাকে এরকম লিখবা, dy সমান 3x স্কোয়ার dx হবে, তো না লিখে একবারে লিখবো মাইনাস 6x প্লাস 2, টোটালটাকে ব্যাকেট দিকে dx। দেখো এইগুলোকে বলা হয় সব অবকল, এগুলোকে বলা হয় সব অবকল। তাহলে dy বাই dx এইভাবে না লিখে তুমি dy লিখলা, এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার dx লিখতে হতো, তার না লিখে একদম বাইরে লিখেছো। এইগুলোকে বলা হয় আমাদের সব কি বলো তো, অবকল নির্ণয়, এগুলোকে বলি আমরা সব অবকল। ওকে, একই রকমভাবে পরের যে অঙ্কটা আছে দেখো 2, ওয়াই ইজ ইকাল টু ধরো আমাদের দিয়ে আছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এরও এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে প্রথমে এটা ডি ওয়াই লিখবে, সমান দেবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারই হবে, এক্স স্কোয়ারের জন্য 2x হবে, তারপর আবার একটা ডিএক্স হবে। এগুলোকে বলা হয় সব অবকল। এইভাবে তোমরা এগুলোকে ডেরিভেটিভগুলো করো, এগুলো সব শেখানো আছে, তোমরা করে নেবা। ওকে, তারপরে অঙ্ক আছে দেখো তারপরে কি বলছে, নিম্নলিখিত অন্তর্কল সমূহ নির্ণয় করো। আবার অন্তর্কল নির্ণয় করতে বলেছে, ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার আবার ডেরিভেটিভ অফ ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে প্রথমে 2x dx লিখবা, এটা করলে 2y dy লিখবা। ওকে, এই হচ্ছে আমাদের অন্তর্কল নির্ণয়। পরের অঙ্ক আমি 3-এর অঙ্ক তোমাদের আগেই করে দিয়েছি, এটা হচ্ছে আমাদের 2-এর 1, সব অঙ্ক করে পাঠানো আছে, ওগুলো তোমরা অবশ্যই দেখে নিও। ওকে, পরের অঙ্ক দেখো 5 নম্বর একটা অঙ্ক আছে। 5 নম্বর অঙ্কটা কি আছে, গোলাকৃতির খেলনা বেলুনকে যখন ফোলানো হয় তখন তার আয়তন ভি ঘন ইঞ্চিতে, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এস বর্গ ইঞ্চিতে, সময় টি সেকেন্ড অপেক্ষক হয়, ভি সমান এত হয়, তবে টি ইজ ইকাল টু 4 আয়তন আর ক্ষেত্রফল পরিবর্তনের হার। তাহলে ভি সমান কত বলেছে, π/6 অফ টি কিউব। তার মানে বুঝতেই পারছো আয়তন পরিবর্তনের হার কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে করতে হবে। তাহলে এটা তুমি ডিভি বাই কত লিখবা, ডিটি লিখবা, সমান দেবা π/6 থাকবে, এটা 3t স্কোয়ার হবে, তাই না? এটা কাটাকাটি করলে তুমি 2 পেয়ে যাবে। তাহলে এটা দেখতে এরকম হবে, ডিভি বাই ডিটি সমান π/2 অফ টি স্কোয়ার। এবার এখানটা আবার বলে দিয়েছে ডিভি বাই ডিটি, সময়টা বলে দিয়েছে টি ইজ ইকাল টু কত বলো তো 4, এই সমান দাও π/2, তাই না, ইন্টু 4-এর স্কোয়ার। এটা তুমি পেয়ে যাবে π/2 ইন্টু কত 16, 2 দিয়ে কাটলে কত 8,
তার মানে এটা পেয়ে যাবে তুমি 8 পাই। এত কি বলো তো, ঘন সেমি পার, এটা ইঞ্চিতে আছে দেখো, তার মানে ঘন ইঞ্চি, ইঞ্চি পার কি বলো তো সেকেন্ড। তাহলে এককগুলো অবশ্যই লিখতে হবে, তোমরা অবশ্যই ফিজিক্সে সবাই করেছো, তাহলে এটাকে এইভাবে একক লিখতে হবে। এটা হচ্ছে আমাদের আয়তন পরিবর্তনের হার, কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। একই রকমভাবে আবার এস ইজিক্যাল টু বলে দিয়েছে পাই টি স্কোয়ার, আর ক্ষেত্রফল পরিবর্তনের হার, তাহলে এটা ডিএস বাই ডিটি করবা সমান এটা 2 পাই টি করো, কারণ পাই থাকবে, টি স্কোয়ারের জন্য 2t। আবার ডিএস বাই ডিটি, এখানে সময়টা আমরা দেখাবো, টি ইজিক্যাল টু কত বলো তো 4, আর 2 পাই টি এর জায়গায় কত বসাবে 4, এটা মানে হচ্ছে 8 পাই বর্গ ইঞ্চি। এবার বর্গ ইঞ্চি পার কি বলো তো সেকেন্ড, বর্গ ইঞ্চি পার সেকেন্ড। ওকে, এইভাবে পাতি পাতি অঙ্ক এখানটাতে আছে, এগুলো তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, এইভাবে তোমরা সবাই করবা। এই অঙ্কগুলো সোজা সোজা অঙ্ক, সব ফিজিক্সের অঙ্ক, বুঝলা তো? এগুলো তোমরা অবশ্যই সবাই বাড়িতে করো একটু। আর একটা অঙ্ক আমি তোমাদের একটু বলবো। কি বলেছে দেখো, 8 নম্বর একটা অঙ্ক, তাপ প্রয়োগের ফলে একটি বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে এত সেমি বৃদ্ধি পায়। তার মানে প্রতি সেকেন্ডে কি বৃদ্ধি পায়, এত সেমি বৃদ্ধি পায়। তার মানে তুমি বুঝতে পারছো যে ব্যাসার্ধ পরিবর্তনের হারটা বলে দিয়েছে, ডিআর বাই ডিটিটা বলে দিয়েছে 0.002 এত সেমি পার সেকেন্ড, সেমি পার সেকেন্ড। এটা হচ্ছে ব্যাসার্ধ পরিবর্তনের হার বলে দিয়েছে। বলে দিয়েছে ব্যাসার্ধ 14 সেমি, তখন পাতের ক্ষেত্রফল কি হারে বৃদ্ধি পায়। তাহলে প্রথম কাজ হচ্ছে ওর ব্যাসার্ধটা তুমি ধরে নিবা, ব্যাসার্ধ ধরো আর, ক্ষেত্রফলটা তুমি ওটাকে ধরে নিলা ধরো এস, ক্ষেত্রফলটা এস। এবার বৃত্ত বলেছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল এস ইজিক্যাল টু পাই আর স্কোয়ার, তাই না? তাহলে সময়ের সাপেক্ষে বুঝতেই পারছো, তাহলে ডিএস বাই ডিটি লিখবা সমান 2 পাই আর ইন্টু ডিআর বাই ডিটি বসাবা, যেহেতু টি এর সাপেক্ষে তাহলে এদিকে ডিআর বাই ডিটি হবে। তোমাকে ডিএস বাই ডিটির মানটা বের করতে হবে। 2 পাই বলতে কত আছে দেখো, ওটা আমরা 3.14 বা সামথিং কিছু একটা পাই রাখলাম। আর এর মান বলতে ব্যাসার্ধরা বলে দিয়েছিল দেখো 14 সেমি, তাই 14। ডিআর বাই ডিটির মানটা তুমি জানো 0.002 এত, এটাকে ক্যালকুলেশন করলে 0.176 এত বর্গ সেমি পার সেকেন্ড। ঠিক আছে, এইরকম টাইপের অঙ্ক, এই অঙ্কগুলো তোমরা করবা। তোমাদের কাজ হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী, মানে দীর্ঘ উত্তরধর্মীর আগে পর্যন্ত করে আনবা, দীর্ঘ উত্তরধর্মী আগে পর্যন্ত দেখবা। আমি বুধবার অঙ্ক করতে দিব। ঠিক আছে, তোমরা এই দীর্ঘ উত্তরধর্মীর আগে পর্যন্ত দেখে আসবা। আমি যা যা পাঠিয়েছি তোমরা ওইগুলোকে ভালো করে প্র্যাকটিস করবা, ওর বাইরে কিছু করার দরকার নেই। তোমাদের দীর্ঘ উত্তরধর্মীর আগে পর্যন্ত কাজ দেওয়া থাকলো, তোমরা ওই পর্যন্ত কাজ করে আনবা। এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলবা, আমি বুঝিয়ে দেবো। ওকে, তাহলে দীর্ঘ উত্তরধর্মীর আগে পর্যন্ত তোমাদের কাজ থাকলো, ওই পর্যন্ত আমাকে বুধবার অঙ্ক করে দেখাবা, আমি যে অঙ্কগুলো দিব সেগুলো করে পাঠাবা। ওকে।